নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে সংবাদে আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সংকীর্ণ মানসিকতার জন্য সিপিএম কে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ, তাদেরকে আর গ্রহণও করে না মানুষ। শহরে সমৃদ্ধি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রকাশ্য সমাবেশের স্থান নিয়ে বিরোধী দল সিপিআইএমের দাবির প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বামী বিবেকানন্দ ময়দানে পূর্ব নির্ধারিত সরকারি প্রোগ্রাম থাকা সত্ত্বেও তা পিছিয়ে দেবার দাবি করে সিপিআইএম। শেষে উমাকান্ত স্কুলের সমাবেশ করার দাবি করে সিপিআইএম। কিন্তু স্কুল চলাকালীন সময় কিভাবে সমাবেশ হবে তা নিয়েই প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। সদ ইচ্ছা থাকলে আর কিছু করার মানসিকতা থাকলে নিশ্চয়ই হবে। রাজনীতি সব জায়গায় চলে না। আজকে এখানে আমাদের সরকারি প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা পলিটিক্যাল পার্টি উনারা বলছেন উনাদের কি একটা প্রোগ্রাম আছে এখানে, এই প্রোগ্রামের জন্য আমাদের সরকারি প্রোগ্রাম যেন পিছিয়ে দিই। অদ্ভুত কথা। সরকারি প্রোগ্রাম কি করে পেছাবো আমরা? কারণ একটার সাথে একটা যুক্ত আছে। আমি বললাম আপনারা দুদিনের জন্য যদি পিছিয়ে দিন তাহলেই তো হয়। না, উনারা পিছাতে পারবেন না, কিন্তু আমাদের পিছিয়ে দিতে হবে। অদ্ভুত বায়না। তারপর বলছে যে না, একটা স্কুলের সামনে আমরা করব, আগরতলা সহকারী উমানন্দ স্কুলের সামনে। আর এখানে কি বার বলো? বুধবার। তো বুধবার তো ওখানে স্কুলের ছাত্ররা থাকবে, তো আপনারা কিভাবে ওখানে মিটিং করবেন? এই যে মানসিকতা, যদি রোববার হতো বা ছুটির দিন হতো কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবেন। এই ধরনের মানসিকতার জন্যই সিপিআইএম কে ছুড়ে ফেলে দিয়েছে মানুষ, তাদেরকে আর গ্রহণ করে না মানুষ বলে ওই দিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো মানসিকতা যদি এরকম থাকে, যে কারণে এই 35 বছর পর তাদেরকে এই মানসিকতার কারণে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। আমাদের মানসিকতা হচ্ছে হেল্প করা। আমি তো আপনাদের হেল্প করতে চাই, কিন্তু অবস্থাটা তো বুঝতে হবে। গায়ের জোর দিয়ে হবে না। আপনারা করুন না, এর অপোজিট, এর তো খালি জায়গা আছে এই দিকটা দিয়ে, ওই জায়গার মধ্যে করুন আপনারা। তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এতদিন ধরে আমরা দেখেছি রাজ্য চালিয়েছে, কিন্তু এখন মানুষ ওনাদেরকে গ্রহণ করে না। কারণ খালি আন্দোলন, জিন্দাবাদ, দিতে হবে দিতে হবে, করতে হবে করতে হবে, এই স্লোগান করে করে আমাকে আজকে অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে ওখানে আন্দোলন করছে। আমি বললাম ওদের তো আন্দোলনেই সারা জীবনে তো আন্দোলন করে আসছে, কাজে ওদেরকে কি বলবো আর। বিধানসভায় যখন আমাদের কোনো তথ্য দিয়ে ওরা প্রশ্ন করে আর যখন উত্তর দেই তখন কিন্তু রা শব্দ থাকে না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স কি বলছে। মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে একদিকে যেমন সরকারি ক্ষেত্রে হয়েছে 33% সংরক্ষণ, তেমনি মহিলাদের সুরক্ষায় রাজ্যের সব জেলায় গঠন করা হয়েছে মহিলা থানা। এক্ষেত্রে মোট 8টি জেলায় রয়েছে 9টি মহিলা থানা। TRLM এর অধীনে মোট 5460টি স্বসহায়ক গোষ্ঠী রয়েছে ত্রিপুরায়, যেখানে সদস্য সংখ্যা রয়েছে 4,73,000। রাজ্যে বর্তমানে লাখপতি দিদির সংখ্যা 91,871 জন। স্বসহায়ক দলগুলির জন্য এখনো পর্যন্ত দেওয়া হয়েছে মোট 747,8 টাকা। ত্রিপুরার শহর এলাকায় স্বসহায়ক দলগুলির বিভিন্ন পণ্যের উপস্থাপনা এবং ভোকাল ফর লোকালের আহ্বানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে এই রাজ্যস্তরীয় শহুরে সমৃদ্ধি উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে যুবকদের বিকল্প কর্মসংস্থানে বিশেষ ভূমিকা পালন করতে পারে স্টার্ট আপ। আনুষ্ঠানিকভাবে নতুন স্টার্ট আপ নীতি চালু করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু হলো স্টার্ট আপ নীতি। মুখ্যমন্ত্রীর হাত ধরে এদিন চালু হলো নতুন এই স্টার্ট আপ নীতি 2025। প্রজ্ঞা ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে নতুন এই স্টার্ট আপ নীতির উদ্যোগের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে যুব শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। All the peoples cannot be given the jobs. So this is the best policy, I think, if we create this kind of policy. It is a known fact that youth is a very energetic and capable a lot. However, this energy and enthusiasms of theirs do not often go in the right direction. It will channel this energy in the right direction, and this will ensure that the youth
get the needed help from the government. It is a commendable initiative that allows the youth to touch newer heights. It will allow them to fulfill their dreams of becoming an industrialist or entrepreneurs. Already we have seen before entering this hall, I have already met some of them. And they are doing a very good job, what I have seen. And I think always we say that Ek Tripura, Shrestha Tripura, in Bengali we say, and it is going to be fulfilled, I am sure. মূলত ব্যাংক ঋণের মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এ ধরনের উদ্যোগ বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন স্টার্টআপ নীতির মাধ্যমে ব্যাংক ঋণ পাবার ক্ষেত্রে সহায়তা মিলবে প্রায় 1.25 লক্ষ ব্যাংক শাখা থেকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। Basically it means banks will offer finance to these youths for creating better employment opportunities in the country. It aims to make the youth employed so we can eliminate the problems of unemployment. The financial support comes as a sign of great relief to the youth. It basically aims to include all levels of society from the lowest to the highest. After launching this campaign successfully, they got in touch when it was started. There was good connection or touch with the IITs, IIMs, then NITs and other central universities of India. Now in other peoples also, they also have taken into consideration what I have heard from my previous speakers. Thus it is a wise, I think, decision to help the youth to achieve greater heights from a young age. According to this program, around more than 1.25 lakh bank branches encourage youth and at least one Dalit or Adivasi or one women enterprise, what I have the data. Prime Minister said there is no growth in the country without innovation and new opportunities for the youth. আইটি এবং নন আইটি স্টার্টআপ উভয়কেই সমর্থন করা এবং সুযোগ প্রসারিত করবে নতুন এই ত্রিপুরা স্টার্টআপ পলিসি। ত্রিপুরার 127টি স্টার্টআপ বর্তমানে ভারত সরকারের শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়নের বিভাগের সাথে নিবন্ধিত, যার মধ্যে 26টি ITES স্টার্টআপ স্কিমের অধীনে স্বীকৃত। নতুন নীতিটি অবস্থিত 101টি স্টার্টআপের চাহিদা পূরণ করবে এবং নতুনদের উৎসাহিত করবে বলে দাবি করছে সরকার। ত্রিপুরা স্টার্টআপ নীতির স্টার্টআপগুলির জন্য প্রতি মাসে 20,000 টাকার মাসিক অপারেটিং খরচ সহায়তা প্রদান করবে। মহিলাদের নেতৃত্বে স্টার্টআপগুলি অতিরিক্ত 10% বুস্ট পাবে, যেখানে বিশেষভাবে অক্ষম ব্যক্তিদের জন্য থাকছে অতিরিক্ত 20% অপারেটিং খরচ। নীতিটি কাঁচামাল, সরঞ্জাম ক্রয়, প্যাটেন্টিং এবং বিপণনের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে। উপরন্তু এটি তাঁত, হস্তশিল্প, উদ্যান পালন, কৃষি, প্রক্রিয়াকরণ এবং স্বাস্থ্য পরিষেবার মতো সেক্টরগুলিতে স্টার্টআপগুলিকে উৎসাহিত করার উপর জোর দেবে বলে জানিয়েছে সরকার। এই নীতি বাস্তবায়নের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চরিলাম ব্লকের অধীন ছেছুরিমাই গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জাতীয় সড়কের পাশে অবস্থিত জল সেচ প্রকল্পের ল্যান্ড ইরিগেশন মেশিন দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে পড়ে থাকার কারণে কৃষি ক্ষেত্রে জল সেচ ব্যাহত হচ্ছে। মেশিনগুলো দ্রুত সারাইয়ের আবেদন এলাকার কৃষকদের। দীর্ঘ প্রায় 6 মাস যাবৎ চরিলাম ব্লকের অধীন ছেছুরিমাই গ্রাম পঞ্চায়েতের জাতীয় সড়কের পাশে অবস্থিত জলসেচ প্রকল্পের মেশিন ঘরের 3টি মোটরের মধ্যে 2টি মোটর দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে, যার ফলস্বরূপ জমিতে জলসেচ ব্যাহত হচ্ছে এবং SRI পদ্ধতিতে ধান চাষের ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন এলাকার কৃষকরা। মৌসুমে সবজি ও SRI পদ্ধতিতে ধান চাষের প্রয়োজনীয় জলের জন্য নষ্ট হওয়া 2টি মোটর অবিলম্বে মেরামত করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এলাকার কৃষকরা। মেশিনটা আছে না, এই মেশিনটা আপনার প্লাটের পরে মেশিনটা এসে খুললা গেছে, দাঁড়ানোর পরে কইছে মেশিনটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার পরে তারা 2 দিন বাড়াইছে, বাড়ানোর পরে তারা মেশিনটা আজ পর্যন্ত আজ 5 মাস হয়েছে ইয়া গেছে, প্লাট গেছে। অন্য মেশিনটা আমরা সেক্টরে জানাইছি, এগ্রিকালচারে সব কেন জানাইছি, জানানে তারা সামনে কথা কইছে কর্ণগর আজ জানা কালকানা বসু এই কথা আছে। আমরা ধান আলু হয়েছে, আমরা জলের লেগা আমরা লাগাই দেয় না জানা কালকানা বসু। রাজ্যে জঙ্গি তৎপরতা থিতিয়ে গেলেও
একেবারে নির্মূল হয়নি। কাগজে কলমে এখনো রয়ে গেছে বিভিন্ন জঙ্গি সংগঠনের অস্তিত্ব। স্বাভাবিকভাবেই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রেড অ্যালার্টে রয়েছে রাজ্য সরকার প্রশাসন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা রাজ্যকে মুড়িয়ে দেওয়া হচ্ছে নিরাপত্তা চাদরে। গোটা রাজ্যে রেড অ্যালার্টে রাখা হয়েছে আরক্ষা বাহিনীকে। প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর নজরদারি। প্রত্যন্তর বেশ কিছু জায়গায় জঙ্গি আনাগোনার সংবাদ ইতিমধ্যে প্রকাশ হয়েছে নিউজ নাও সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে। তাই সাধারণ মানুষের নিরাপত্তায় কোনো ধরনের ফাঁক ফোকর রাখতে রাজি নয় প্রশাসন। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলির পাশাপাশি রাজধানী আগরতলাতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। রাজধানীর বিভিন্ন নাকা পয়েন্টে চলছে চিরুনি তল্লাশি। সন্দেহভাজন যানবাহন থামিয়ে চলছে তল্লাশি। মাত্র কয়েকদিন আগেই অরুন্ধতিনগর এলাকা থেকে অস্ত্রসহ বাংলাদেশে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই সীমান্ত এলাকা তো বটেই, রাজধানী আগরতলার বিভিন্ন পয়েন্টেও তাই চালানো হচ্ছে বাড়তি নজরদারি। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বেআইনি অনুপ্রবেশ বাড়ছে ক্রমশ। আর এই বেআইনি অনুপ্রবেশকারীদের সঙ্গে আসছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। গোটা বিষয়টি রীতিমতো ভাবিয়ে তুলছে রাজ্য আরক্ষা প্রশাসনকে। কেননা এভাবে অস্ত্রশস্ত্রের আমদানির সঙ্গে রাজ্যের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। রাজ্যের বিভিন্ন সীমান্ত সংলগ্ন এলাকাতে বহু অনুপ্রবেশকারী ইতিমধ্যে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশের একটি মহল। এ রাজ্যের সঙ্গে ওপারের অনেকেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। আর সে কারণেই বেআইনি অনুপ্রবেশকারীদের সম্পর্কে কেউ কোনো ধরনের তথ্য দিচ্ছেন না, যার ফলে সমস্যা বাড়ছে আরক্ষা প্রশাসনে। পুলিশের কাজের মূল শক্তি হচ্ছে সোর্স। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের হাত ধরে রাজ্যে অস্ত্রশস্ত্র আমদানির পাশাপাশি নেশা সামগ্রী যেভাবে আসছে তাও ভাবিয়ে তুলছে আরক্ষা প্রশাসনকে। সেদিকেও কড়া নজরদারি রয়েছে আরক্ষা প্রশাসনের। বিশেষ করে জুরাইবাড়ি সহ বহিরাজ্য থেকে এ রাজ্যে প্রবেশের বিভিন্ন পয়েন্টগুলিতে কড়া নজরদারির পাশাপাশি নতুন করে বেশ কিছু সোর্স কাজে লাগাতে চাইছে আরক্ষা প্রশাসন। জঙ্গি তৎপরতা থিতিয়ে গেলেও নির্মূল হয়নি রাজ্যে। কাগজে কলমে এখনো অস্তিত্ব রয়ে গেছে বিভিন্ন জঙ্গি সংগঠনের। আর তাই প্রজাতন্ত্র দিবসে ওই সব জঙ্গি সংগঠন নিজেদের অস্তিত্ব জানান দেবার চেষ্টা চালাতে পারে, বিশেষ করে প্রজাতন্ত্র দিবসের মতো দিনগুলিকে ভিত্তি করে। এ কারণেই রেড অ্যালার্টে রাখা হয়েছে আরক্ষা প্রশাসনকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শেখ হাসিনার সময়ে মেলেনি সুযোগ। মোহাম্মদ ইউনূস আসতে বাংলাদেশের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে পাকিস্তান। রাজনৈতিক এবং সামরিক স্তরে আলোচনা করতে বাংলাদেশ সফরে এলেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর প্রতিনিধিরা। একেবারে গোপনে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কয়েকজন সদস্য। পাকিস্তান গুপ্তচর সংস্থার প্রতিনিধিদের এই বাংলাদেশ সফর ভারতের জন্য চিন্তার বিষয় না হলেও বিষয়টাকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এবারের সফরের আগে 2009 সালে শেষবার বাংলাদেশে এসেছিল আইএসআই এর প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আইএসআই এর জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশে। কিন্তু হাসিনার পতনের পরই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আইএসআই এর প্রতিনিধি দল যে বাংলাদেশে এসেছে তার ঢাকা এবং ইসলামাবাদের সামরিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিশেষত আইএসআই এর প্রতিনিধি দলে আছেন পাকিস্তানি গুপ্ত সংস্থার ডিরেক্টর জেনারেল অফ এনালাইসিস মেজর জেনারেল আমির আফসার, যিনি অতীতে কর্মরত ছিলেন চীনের বেইজিং এ অবস্থিত পাকিস্তানি দূতাবাসের ইসলামাবাদের সামরিক প্রতিনিধি হিসেবে। একেবারে চুপিসারে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছে আইএসআই এর প্রতিনিধি দল। দুবাই হয়ে আসা এমিরেটসের একটি বিমানে করে ঢাকায় নামেন আইএসআই এর প্রতিনিধিরা। তাদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বাংলাদেশের ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের উচ্চপদস্থ আধিকারিক। ঢাকায় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পাশাপাশি বাংলাদেশের একাধিক সামরিক ছাউনিতে যাওয়ার কথা আছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার ওই প্রতিনিধি দলের। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক এবং সামরিক স্তরে আলোচনা চলছে গত কয়েক সপ্তাহ ধরে। গত সপ্তাহে রাওয়ালপিন্ডিতে গিয়েছিল বাংলাদেশ সামরিক বাহিনীর 6 জনের প্রতিনিধি দল। পাকিস্তানি সেনা, পাকিস্তানি বায়ুসেনা এবং পাকিস্তানি নৌসেনার প্রধানের পাশাপাশি জয়েন্ট চিফ স্টাফ কমিটির চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেন তারা। সব মিলিয়ে ইউনূসদের আমলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে নবজাগরণ এসেছে তা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না ভারত। সেই সঙ্গে অতীতে চীনে কর্মরত এক আইএসআই আধিকারিককে বাংলাদেশে পাঠানোর বিষয়টাও অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 90-এর দশক এবং একবিংশ শতাব্দীর প্রথম দশকে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে মদত যোগানের জন্য যেভাবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করত আইএসআই, সেটা ভুলে যাননি কেউ। ফলে এবার পাকিস্তানের মতলবটা কি সেটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আগামী 26শে জানুয়ারি কুমারঘাটে কংগ্রেসের তপশিলি জাতি সংগঠনের পক্ষ থেকে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হবে বলে কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে। দেশের স্বাধীনতা ও চলার পথের দিশারি ভারতের সংবিধানকে পাল্টে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে শাসক দল বিজেপির পক্ষ থেকে। এর বিরুদ্ধে জনমত তৈরি করে শাসক দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সমগ্র ভারতবর্ষব্যাপী জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই তিনটি স্লোগানকে সামনে রেখে আন্দোলন কর্মসূচি জারি করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কংগ্রেসের তপশিলি জাতি সংগঠনের পক্ষ থেকে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই তিনটি স্লোগানকে সামনে রেখে উত্তর ত্রিপুরা কুমারঘাটে রাজ্যভিত্তিক কনভেনশনের আয়োজন করা হয়েছে বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানায়। তফসিলি জাতি যে কংগ্রেস সংগঠন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এই থিমকে সামনে রেখে রাজ্যভিত্তিক কনভেনশন সম্পন্ন। 22শে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন উপলক্ষে আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে শুক্রবার বেটি বাঁচাও বেটি পড়াও বিষয়ের ওপর সেমিনারের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অংশ হিসেবে এবং জাতীয় শিশু কন্যা দিবস উদযাপনের অংশ হিসেবে রাজ্যের কন্যা সন্তানদের তাদের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে এদিনের সেমিনারের আয়োজন বলে মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়। সমাজের নারীরা কর্মক্ষেত্রে অথবা অন্যান্য ক্ষেত্রে পুরুষদের সঙ্গে সমান অধিকারী এবং একজন মহিলা মানসিকভাবে পুরুষদের চাইতে অনেক বলিষ্ঠ হওয়ার কারণে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে নারীদের অনেক বেশি ভূমিকা রয়েছে। ভারতবর্ষের নাগরিক হিসেবে পুরুষ ও মেয়েদের সমান অধিকার সম্পর্কে রাজ্যের কন্যা সন্তানদের সচেতন করার বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সর্বরী নাথ। বার্তাটা মেয়েদের সচেতন করার জন্যই যে আমরা ভারতের নাগরিক এবং আমরা যেরকম পুরুষরা পার্ট অফ দ্য সোসাইটি ইকুয়াল, আমরা ওদের সমানই, আমরা কোনো অংশে ওদের থেকে কম না। এবং মানসিকভাবে আমি তো মনে করি একটা নারী অনেক বেশি পাওয়ারফুল দ্যান এ ম্যান। আর ওরা যেন নিজেদের কখনোই পিছিয়ে পড়া মানুষ হিসাবে না ভাবে এবং পুরুষদের সমকক্ষ ভাবে এবং এই সমাজটাকে এগিয়ে নিতে পারে এবং ওরা বুঝতে পারে যে প্রস্তাবিত নতুন শ্রম আইন অনুযায়ী মালিক পক্ষের দাবিতে রাত্রিকালীন সময়ও কাজ করতে বাধ্য থাকবেন মহিলারা। ইতিমধ্যে শ্রম আইনের নতুন ওই সংশোধনী কার্যকর করতে সবকটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে কেন্দ্রের প্রেক্ষিতে বিধানসভায়ও এই সংক্রান্ত বিল পাস করেছে রাজ্য সরকার। কর্মক্ষেত্রে রাত্রিকালীন সময় মহিলাদের কাজ করার রাজ্য সরকারের বিলের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল সেটু। শুক্রবার শ্রম কমিশনার দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এই বিষয়ে ডেপুটেশনও প্রদান করে তারা। কর্মক্ষেত্র এবং সামাজিক নিরাপত্তার স্বার্থে অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবি জানিয়েছে সেটু। আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে হঠাৎ করে বিধানসভা একটা বিল আনবে। সাধারণত এই জাতীয় বিল আনতে গেলে শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আলোচনা করতে, কিন্তু কথাবার্তা বললেন না, আলোচনা করলেন না, একটা বিল এনে বিধানসভায় তুললেন, এটা পাশ করিয়ে নিলেন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির লাল কেল্লার অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাজ্যের প্রতিনিধিদের শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে রাজ্য ওবিসি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে। রাজ্য প্রতিনিধিদের সংবর্ধনা দিলেন রাজ্য ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। রাজ্য প্রতিনিধি হিসেবে বিভিন্ন দপ্তর থেকে মোট 415 জন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে লাল কেল্লার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওবিসি দপ্তরের পক্ষ থেকে মোট 6 জন ছাত্রছাত্রীকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এই উপলক্ষে অংশগ্রহণকারী 6 জন রাজ্য প্রতিনিধিকে রাজ্য ওবিসি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয় শুক্রবার। রাজ্যের সম্মান, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় রাজ্য থেকে প্রথমবারের মতো ওবিসি দপ্তরের পক্ষ থেকে যে প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন সেটি রাজ্যের জন্য এবং দপ্তরের জন্য গর্বের বিষয় বলে অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেন রাজ্য ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে প্রত্যেকটা দিক থেকে যে আমরা যদি লক্ষ্য করি, আমাদের যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, যেটাকে আমরা বলি সংবিধান দিবস হিসেবেও আমরা বলে থাকি। তো আমাদের যে 26শে জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যে আমাদের দেশের সবচেয়ে বড় যে আমরা জানি যে কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি সেই প্রোগ্রামে উপস্থিত হতে পারে না। তো আজকে এত বড় একটা সুন্দর প্রোগ্রামে আপনারা। মুখ্যমন্ত্রী বাসভবন সংলগ্ন আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের কন্ট্রোল বক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর এই কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট পথচারীদের মধ্যেও। শুক্রবার 7 সকালে মুখ্যমন্ত্রী বাসভবন সংলগ্ন আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের কন্ট্রোল বক্সে আগুন প্রত্যক্ষ করেন পথচারীরা। সাথে সাথে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক অফিসে, কিন্তু বিদ্যুৎ কন্ট্রোল বক্সে আগুন নেভানোর ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে জলের পরিবর্তে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক আধিকারিক। পরবর্তী সময়ে জল ব্যবহার করে সম্পূর্ণভাবে নেভানো হয় আগুন। সময়োচিত পদক্ষেপে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকা। ডিপার্টমেন্টের একটা মারুতি গাড়ি এখানে দাঁড়ানো আছে, তখন নিয়ে জিজ্ঞাসা করলাম, তারা জল দিতে না করছে। জল দেওয়া দেখতে না মেশিনটাতে, হ্যাঁ, কোম্পানির লোক কাজ করবে তারা। জ্বালানি তেলের অভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের অ্যাম্বুলেন্স পরিষেবা মুখ থুবড়ে পড়ে আছে। কর্তৃপক্ষের খামখেয়ালি ও তালবাহানার কারণে পেট্রোল পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পেট্রোল পাননি বলে অভিযোগ অ্যাম্বুলেন্স চালকদের। মুমূর্ষু রোগীদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর জেভিএল কোম্পানি নামক বেসরকারি সংস্থার অধীনে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় 50টি 102 অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেও জ্বালানির অভাবে সঠিক রোগী পরিষেবা দিতে অসমর্থ অ্যাম্বুলেন্সগুলো। ওমপি, কাঁঠালিয়া, কল্যাণপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী পরিষেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সের চালকরা টাকার অভাবে ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থেকেও পেট্রোল সংগ্রহ করতে পারছেন না বলে রোগীদের সঠিকভাবে পরিষেবা দিতে পারছেন না বলে অভিযোগ অ্যাম্বুলেন্স চালকদের। আমরা 4 গাড়ি দাঁড়ায় নিচ্ছি, 1 ঘন্টার উপর হয়েছে, টাকা দিতে হবে না, টাকার লেগে আমরা যেতে পারতেছি না। এমন রুগীও আছে, রেফারা হইব আরো, কিন্তু আমরা যাইতে পারতেছি না তেলের লেগে। আচ্ছা, তেলটা কে দেয়? তেলটা এটা কোম্পানির ইয়ার থেকে দিতে আছে আর কি, তারা ক্যাম্পের থেকে। কোন মানে কোম্পানির নাম কি? রঞ্জি ট্রফির 6ষ্ঠ ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম ইনিংসে বেশি দূর এগোতে পারল না ত্রিপুরা। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন মোট 212 রানে গুটিয়ে যায় ত্রিপুরার প্রথম ইনিংস। ত্রিপুরার হয়ে সর্বাধিক 76 রান করেন শ্রীধরন শরৎ। জবাবে প্রথম ইনিংসে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সার্ভিসেসের স্কোর দাঁড়ায় 1 উইকেটের বিনিময়ে 114 রান, যেখানে সার্ভিসেসের হয়ে সর্বাধিক 57 রান করেন শুভম রহিল্লা। শনিবার ম্যাচের তৃতীয় দিন সার্ভিসেসের দ্রুত উইকেট পতন না হলে ম্যাচের লাগাম ত্রিপুরার হাত থেকে চলে যেতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।